আমি একজন প্রবাসী, আপনি যেভাবে বলেন যে দেশে আসার আগে একটা কিছু ব্যবসাটা তৈরি করে আসুন, আর আসার আগে একটা অ্যামাউন্ট নিয়ে আসেন যা 2-4-6 মাস চলা যায় নিজের। এই জিনিসটা আমিও করেছিলাম স্যার, কিন্তু আমার একটা ভুলের কারণে আমি আমার সংসারের আয়ের সঙ্গে ব্যয়ের দিতে পারছিলাম না প্রথম দিক থেকে। তো সেজন্য আমি প্রবাসী ভাইদেরকে বলবো যে আপনারা যেটাই করেন ভেবে করেন, প্রথমে একটা ব্যবসা দাঁড় করেন, তারপরে দেশে আসেন। ধন্যবাদ। যেটা সবসময় আমি তাদেরকে বলে থাকি। জিয়াদ, আপনার কাছে একটু আসি, আপনার গল্পটা একই রকম ভাবে শুনতে চাই। এবং সেইখানে আপনি তো চতুর্থ ব্যাচ থেকে আমাদের সঙ্গে অনেক আগে থেকে, সেখানে এই প্ল্যাটফর্ম কতটা আপনাকে হেল্প করেছে? কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি আজকে এখানে আসতে পেরে। আপনি আমাকে আমন্ত্রণ করেছেন ইউটিউব লাইভে। স্যার, এই প্ল্যাটফর্ম থেকে আমি যা পেয়েছি এটা তো বলা বাহুল্য। এইটা যদি আমি আরও আগে থেকে পেতাম, বলতে গেলে তো আমি দীর্ঘদিন প্রবাসের আগে, প্রবাস জীবনের আগে যদি আমি এই প্ল্যাটফর্ম পেতাম, তাহলে আমার প্রবাসে যেতে হতো না, যেটা এখন অনুভব করি। স্যার, আমার শুরুটা হয়েছিল, আমার উদ্যোক্তা হওয়ার গল্পটা, আমি একজন প্রবাস গেলেন কেন স্যার, মানে সেই গল্পটা শুনে সেটাই বলছি। স্যার, আমি একজন নিম্নবিত্ত ঘরের ছেলে, খুবই নিম্নবিত্ত ঘরের ছেলে। আমরা 2 ভাই 1 বোন। তো আমার 1 বোন বড়, ভাইয়ের মধ্যে আমি বড়, ছোট 1 ভাই আছে। তো আপনাদের আগে থেকে বাবা ছোটখাটো ব্যবসা করতেন, এই ঢেকি ছাড়া চালের ব্যবসায় করতেন আগে, সেই আপনার 80-র দশকে। আচ্ছা আচ্ছা, 80-র দশকে তখন আমরা ঢেকি ছাড়া চালের ব্যবসা, আমি বাবার সঙ্গে সাহায্য করতাম বাবাকে। প্লাস আমাদের একটা দোকান ছিল, ছোট দোকান। দোকানে এক পর্যায়ে আমি বিয়ে করি, তারপর সংসারে একটু মানে আসে, সংসারে হাল ধরতেই মনে করেন আমার বলতে পারেন 2 মুঠো অন্যের টাকি দিই, তখন আমি ছুটে যাই প্রবাসে। স্যার, প্রবাসে যাওয়ার আগে আমি আবার কয়েকটা ব্যবসার সঙ্গে জড়িত ছিলাম। আমার একটা ওয়ার্কশপ ছিল, গ্রিল ওয়ার্কশপ, সেটা আমি সাকসেস হয়নি। গ্রামের দোকানটা ছিল, তো ওটা আমি বেশি সাকসেস হয়নি। তারপর এক পর্যায়ে বাধ্য হই প্রবাসে যেতে, সংসারে হাল ধরতে। তো প্রবাসে গিয়ে কি কাজ করেন স্যার? প্রবাসে ওখানে গিয়ে আমি ওয়েল্ডিং সাইডে কাজ করতাম। আমি একটা কোম্পানিতে যাই, ওইখানে একটা কোম্পানিতে আপনার আমার কোম্পানি আরিএম ডিফিউজ ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং, ওইখানে আমি আপনার অ্যাসেম্বলি সেকশনে ছিলাম। ওইখানে আমার ইন্ডিয়ান বাঙালি কিছু লোক ছিল আমার সঙ্গে, আমি ওদের সঙ্গে কাজ করতাম। কত বছর ছিলেন? আমি ওখানে 17 বছর আমার দীর্ঘ প্রবাস। সৌদি আরবে 17 বছর? কারণ আমি 2002-এর এপ্রিলের 9 তারিখে সৌদিতে যাই, আর 19 সেপ্টেম্বর 2019-এ আমি প্রবাসী জীবনের অবসান ঘটিয়ে দেশে আসি। প্রবাস জীবনের অবসান ঘটালেন কেন? প্রবাস জীবনের অবসান ঘটাতে সক্ষম হয়েছি এই নিজের বলার মতো প্ল্যাটফর্মে যুক্ত হয়ে, আপনার সান্নিধ্যে এসেই এটা আমার সম্ভব হয়েছে। স্যার, দীর্ঘদিন প্রবাস জীবনের অবসান ঘটানো যায় কীভাবে, এসব ভাবতে ভাবতে একসময় আমি আপনার একটা ভিডিও পাই ইউটিউবে। তখন 6000 জনকে নিয়ে একটা সমাপনী অনুষ্ঠান। তো ওটা দেখে আমি তখন একটা পড়ে যাই। আমি ওই ভিডিওর আমি অনেকবার আপনাকে কমেন্টস করি, স্যার আমি 6001তম ছাত্র হতে চাই আপনার, ওইখানে আমি কমেন্টস করি। তারপরে এক পর্যায়ে আমি 2018-তে দেশে আসি। দেশে আসে আমি আপনার সঙ্গে দেখা করব কি হয়, মানে তখন শুধু আপনি স্যার আমি কিছু বুঝতাম, আমি একটা আসক্ত হয়ে গেছিলাম, তো আপনাকে আমার দরকার, আপনার সঙ্গে দেখা করবো, কীভাবে দেখা করব। তখন আমি কোনো উপায় না পেয়ে আমি ইন্টারনেটে অপটিম্যাক্স কোম্পানি সার্চ দিয়ে আমি আপনার অফিসের ঠিকানা বের করি। তারপর আপনি অফিসে যোগাযোগ করি। প্রথম দিন এসে ফিরে যাই, দেখা করতে পারি না, সেটা আমার দুর্ভাগ্য। দ্বিতীয় দিন এসে দেখা করি তার রাজবাড়ি থেকে। তারপর দেখা করার পর আপনি অনেক সুন্দর সুন্দর আইডিয়া দিয়েছিলেন আমাকে, যে এসব করা যায়, যেগুলা মধ্যে যেমন প্রচলিত পণ্য রকম ভিন্ন, বা সমস্যা দেখুন, ওই সমস্যা থেকে সমাধান খুঁজুন, বিজনেস আইডিয়া বেরোতে পারে। তো সে থেকে আমার এই ঢেকি ছাড়া ভাবলাম যে প্রচলিত পণ্য ঢেকি ছাড়া চাল, এটা চাল কিন্তু প্রচলিত পণ্য, স্যার একটু মানে ভিন্নভাবে উপস্থাপন করতে হবে। স্যার, ঢেকি ছাড়া চালটা একটা সমস্যা, এটা পাওয়া যায় না, কিন্তু চাহিদা আছে। তাই ভাবলাম যে যেহেতু এই ঢেকি ছাড়া চাল নিয়ে আমার একটু আইডিয়া আছে, তাহলে আমি ঢেকি ছাড়া চাল নিয়ে কাজ করতে পারি। সেই থেকে আর কি, তখন থেকে থেকে আমার এই প্ল্যানটা। তারপর যখন আমি ভাবতেছিলাম স্যার যে কীভাবে প্রবাস জীবনের অবসান ঘটা যায়, পেলাম আসলে প্রবাস জীবনটা খুবই কষ্টের, শুধু ভুক্তভোগীরাই জানে। স্যার, ভোরের সূর্য উদয় হওয়ার আগে নিজেদেরকে সঁপে দিতে হয় কর্মের মাঝে, আর সেই কর্মব্যস্ততার মধ্য দিয়ে এত বড় আকাশ পাড়ি দিয়ে কখন যে সূর্য পশ্চিম দিগন্তে নিমজ্জিত হয়ে যায়, অন্ধকারে বিলীন করে দেয় পৃথিবীটাকে, তা প্রবাসীদের বোধগম্য হয় না। আমার বেলারও ওটাই হয়েছিল। তো সেইখান থেকে ভাবছিলাম কীভাবে প্রবাস জীবনের অবসান করা যায়। আর তখনই আপনাকে এবং আপনার নিজের বলার মতো গল্প ফাউন্ডেশন পাই। তারপর এক পর্যায়ে যখন আপনার সঙ্গে আসলাম, দেখা করলাম, ছুটি কাটে আবার চলে গেলাম ওখানে যাওয়ার পর আমি তো সিদ্ধান্ত নিয়ে ফেলছি আমি যে দেশে চলে আসবো।
তখন আমি ছুটিতে আসছিলাম স্যার। আমি সব কিছু ডিটেলস ফাইনাল করে তারপর আমি আবার চলে যাই আমার কর্মস্থলে। তারপর আবার ওইখান থেকে আমি প্রবাস জীবনে অবসান ঘটিয়ে 2019-এর 19 সেপ্টেম্বর প্রবাস জীবনে অবসান ঘটিয়ে যখন আসি আমি আসার সময় নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডের স্টিকার লোগো সম্বলিত স্টিকার আমার লাগেজ এবং কম্পিউটারের ল্যাপটপের ব্যাগে আমি তা নিয়ে আসি। অনেক কথা শুনতে হয়েছে মানুষের, সৌদি এয়ারপোর্টে বাংলা এয়ারপোর্টে অনেক কম প্রশ্নের জবাব দিতে হয়েছে আমাকে। তো স্বাভাবিক আমি তখন জবাব দিতে সক্ষম হয়েছি। তারপর দেশে আসলাম। দেশে আসার কিছুদিন পর স্যার এমআই হোসেন ভাই আমাকে ইনভাইট করলেন এসে। তখন হলো বিশ্ব সাহিত্য কেন্দ্রে হ্যালো ঢাকা প্রোগ্রামে। তখন আমি আসলাম, আপনার সঙ্গে দেখা হলো, এখানে কথা হলো। তারপর দ্বিতীয় একটা প্রোগ্রাম হলো আপনার তারপর তো মেলা চতুর্থ ওইখানে অংশগ্রহণ করলাম। তারপরে মেলার পরে আপনার শাহজাদ হোটেল ক্যাফে ল্যাভেন্ডার শাহজাদপুর, তখন বিজনেস একটা বিজনেস কনফারেন্স হলো প্রবাসী এবং বাংলাদেশিদেরকে নিয়ে। তখন আমি ওখানে আসছিলাম, আপনার সঙ্গে কথা হলো। এমআই হোসেন ভাই বাইরে থেকে আপনার সাইদুর রহমান ভাই ছিলেন, নাজমুল আলম ভাই ছিলেন ওখানে। স্যার ভালো ভালো দিক নির্দেশনা এখান থেকে আমি আরও বেশি। তারপর আমি তো পায়ে ঢেকেছিলাম আমার বাড়িতে আগে থেকে। স্যার আইডিয়াটা এভাবে আসে যে মানুষ 1 কেজি চাউলের পিঠা বানাবে, ওটাও বেসিনে নিয়ে কোটে, তা ঢেকিতে মানুষ কাজই করতে চায় না। তখন থেকে বললাম আমাদের বাড়িতে মানুষের এসে কিছু কিছু মানুষ কাজ করে ঢেকিতে, ঠিক আছে তাহলে আমরা ঢেকিতে কাজ করি। তখন আমি নিজের ঢেকিতে কাজ করতাম। দেখলাম আমার অর্ডার হয়েছে, আমি কালকে অর্ডার দিতে হবে, ঢেকিতে তো উৎপাদন কমায়, লোক পাওয়া যায় না, কাজ করতেছে না স্যার ঢেকির কাজ। তখন আমি নিজে আমার পরিবারের লোকজন সহ আমি রাত 1-2টা পর্যন্ত আমি কাজ করছি, ঢেকি দিয়ে কাজ করে আমি চাউল করে তারপরে সকালে আমি ডেলিভারি করছি চাল। তারপর আস্তে আস্তে এক পর্যায়ে আমি ওই ইলেকট্রিক ঢেকির উৎপন্ন করি। এই ইলেকট্রিক ঢেকিটাও আমার নিজস্ব তত্ত্বাবধানে, মানে নিজস্ব প্রযুক্তি। এটা প্রতিদিন আপনি বলছিলেন 25 কেজি উৎপাদন করতে পারেন। এটা তো দাম একটু বেশি, লোকজন কেনে স্যার, কেনে কম, প্রোডাক্ট ইউনিক, খুব কম কেনে। প্রাইসটা যদি একটু কমের মধ্যে আসে তাহলে মানুষ। এগুলো কি রেগুলার খাওয়ার চাল স্যার? বেশিরভাগ ডায়াবেটিস রোগী যারা ওই চালটা খান বা ক্যান্সার একটা। স্যার ঠিক আছে, এই স্যার আমার এই ধানটা বিশ্ব সারমুক্ত আমন ধানের বগা দিঘা। এটা আপনার বর্ষা সিজন হয়, 12-13 ফিট পানির মধ্যে হয়, অনেক উঁচু হয়ে যায় 12-13 ফিট পানি পর্যন্ত। তো এই ধান চালটা আপনার ঢিকিচাটা চালে রয়েছে ভিটামিন বি, ভিটামিন ম্যাঙ্গানিজ এবং সেলেনিয়াম, যা অ্যালজাইমার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ক্যান্সার কোষ ধ্বংস করে। তো এই যারা স্বাস্থ্যসম্মত লোক ওনারা এই চালটা খোঁজে, তখন আমাকে নক করে। স্যার আলহামদুলিল্লাহ এখন এই প্রিয় প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয়ে বাংলাদেশের 64টা জেলাতে আমার এখন এই চাল যায়, বিভাগীয় শহরে কাস্টমার হয়ে গেছে। সবচেয়ে বড় কথা একটা আপনি জানেন কি জায়গায় স্যার, আপনার একটা কোম্পানি আছে শেরেবাংলা 64, এখানে আমার চাল আসে, ঢেকিচাটা চাল, লাল চাল। আমি চালাই না অবশ্যই, ওনারা দেখে। এনিওয়ে, ভেরি গুড। তো এই আপনার এই প্রোডাক্ট একটাই না স্যার, এখন পাশাপাশি আমি লাল আটা, লাল চিরা করছি আর চালের গুঁড়া করতেছি। হলুদ মরিচ ধরিয়া আছে, এটা কম, আমার নিজস্ব, ওটা বাইরে চালের গুঁড়া মানে আমরা যেটাকে গুঁড়ি বলি। জি স্যার, পিঠার গুঁড়া। জি স্যার, পিঠা খাবার জন্য খুব চলে। জি স্যার, এটা মেশিনে করা 2 ভাবে করা যায়। এটা আমি ঢেকি দিয়ে করি, ঢেকি দিয়ে করে ভিজায়, ঢেকি দিয়ে করার পর 3-4 দিন রোদে শুকাইতে হয়, পরিশ্রম করতে হয় অনেক। 3-4 দিন রোদে শুকানো না শুকালে নষ্ট হয়ে যাবে, এটা গন্ধ হয়ে যায়, বেশি দিন লাস্টিং করবে না, এই কারণে। আর এটাই আপনার আবার মেশিন অনেকে চাই প্রাইস একটু কমের মধ্যে, ঢেকিতে করলে প্রাইসটা বেশি পড়ে যায় গোড়াটা। আবার অনেকে ভাই একটু ভিজা করেন, মেশিনে করেন, তখন ওইভাবে মেশিনে করে দিই। আবার এখন চালটা, ওই লাল চালটা আবার অনেকে বলে যে একটু মেশিনে করে দেন, খরচ যদি কম পড়ে। কিন্তু আমি এখন ওঠাই যাচ্ছি না, আমি আমার ঢেকিটাকে আমি কিভাবে করা যায়, চালটাই কিভাবে করা যায় এই চিন্তায় আছি স্যার। সো এটা নিয়ে আপনি পরিকল্পনা করছেন এবং এটাকে কিভাবে আরো বাড়ানো যায়। আমি নিশ্চিত আজকের পরে আপনার সেল আরো বেড়ে যাবে। তো যখন কষ্টটা আমরা বলে ফেলি তখন অনেকটা হালকা হওয়া যায়। আপনার কোনো কষ্টের কথা এরকম আছে জানা? স্যার কষ্টের কথা হচ্ছে, আমি যখন প্রবাসে যাই, আমার মেয়ের বয়স তখন 2 বছর 2 মাস 3-4 দিন হবে। তখন আমি যখন বিদেশে যাব, তখন আমি বাড়িতে বের হয়েছি। তো বের হওয়ার পর আমার মেয়েকে সবাই বলতেছে যে এই তোমার বাবা বিদেশে চলে যাচ্ছে। তখন বলতেছে যে না, বিদেশে না, আমার বাবা দোকানে যাচ্ছে। কারণ আমি বাড়ি থেকে রেডি গেলাম, ওর জন্য কিছু কিনে টিনে আসতাম, তখন ভাবতেছে আমি দোকানে যাচ্ছি। তখন বলতেছে না, আমার বাবা আমার জন্য আপেল আর কলা আনতে যাচ্ছে। তখন আমার কাছে খুব খারাপ লাগলো সারাটা পথ। তখন আমি ছুটি যাই, আমার মেয়ের জন্য আপেল পাঠাই, ছুটি থেকে আপেল কিনে এনে আমার মেয়ের পাঠাই। আর একটা কষ্ট আছে, সবচেয়ে বড় কষ্ট হচ্ছে আমার বাবা, আমি ছুটি দেওয়ার 1 বছর 3 দিন পর আমার বাবা মারা যায়। 1 বছর 3 দিন পর। তখন মারা যাওয়ার আগে আমার বাবা বলছিলেন, আমার বাবা ক্যান্সারে মারা যায়। তখন বলছিলেন লাস্ট কথা বাবার সঙ্গে বলছিল যে কিছু টাকা পাঠাও, দোকান ঠিক করবো। তো আমাদের একটা দোকান আছে
টিনের ঘর ছিল, তো ওটা ঠিক করার জন্য ও টাকা চেয়েছিল। এটাই বাবার সঙ্গে লাস্ট কথা। কিন্তু তারপর বাবা আর দেখতে পারেনি, কিন্তু আমি ওই দোকানটা ঠিক করেছি, পাকা করেছি, কিন্তু বাবা দেখতে পারেনি। এটা সবচেয়ে বড় কথা। আর একটা বড় কথা, কষ্ট আছে প্রবাসীদের যে কষ্টটা হয়। আমার ওয়াইফের যখন দ্বিতীয় বাচ্চা হয় অনেক সমস্যার সম্মুখীন হন, আমি পাশে থাকতে পারিনি, আমি ছেলেটাকে দেখতে পারিনি, এটা বড় ধরনের একটা কষ্ট। স্যার আর একটা কথা, কষ্ট কথা গেল, আর একটু অল্প একটু আমি যোগ করতে চাই। আমি আমার ব্যবসা জাস্ট ট্রেডার্স, তখন আপনি নাম দিয়েছিলেন তখন আমি বলছিলাম স্যার আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান করবো, আমার এই একটা নাম দিয়ে দেন না, আমার ছেলের মেয়ের নামে করবো, আমার মেয়ের নাম জেরিন, ছেলের নাম আনাস। আপনি বলছেন এজে ট্রেডার্স দিয়ে দেন, এজে ট্রেডার্স, দুজনের নাম চলে আসবে। তখন আমি এজে ট্রেডার্স দিয়ে আমি ডোমেইন পাই না, ডোমেইন না পাওয়ার কারণে তখন কি করবো, আমাদের 4 জন, আমি, আমার ওয়াইফ, মেয়ে, ছেলে, 4 জনের নামে জাজ ট্রেডার্স করলাম, ডোমেইন পেলাম। ওইটাই আগে দেখলাম যে ডোমেইন পাওয়া যায় কিনা, তারপর 4 জনের নামের প্রথম অক্ষর দিয়ে আমি ওই ডোমেইন কিনি এবং কোম্পানির নাম করি। যেতে জেরিন আমার মেয়ে, এতে আনাস আমার ছেলে, এতে আয়শা সিদ্দিক আমার ওয়াইফ, জেডে জিহাদ। এটা হচ্ছে জাজ ট্রেডার্স। সেখান থেকে এখন পর্যন্ত আছে। সেইখান থেকে জাস্ট ট্রেডার্সের যাত্রা ইনশাআল্লাহ আমরা আশা করি, দোয়া করি যে একদিন আপনার সেল 10 লাখ, 20 লাখ, 30 লাখ টাকা হয়ে যাবে এবং আপনি অনেক ভালো করেন। আপনার এই ঢেকি চাটা চাল এবং অন্যান্য যে প্রোডাক্টগুলো এখন আপনি করছেন, গুড়ি, চালের গুঁড়া থেকে শুরু করে অন্যান্য মশলা নিয়ে কাজ করছেন, চিরা নিয়ে কাজ করছেন। চিরাটাকে জনপ্রিয় করা যেতে পারে। একসময় মানুষ কিন্তু সকালবেলা চিরা খেত, এখন খায় না আর কি। এখন আমি সেই জন্য করছি স্যার, চিরাটা খুব লাল চিরা। তাও আমার একটা লাল চিরা, লাল চাল লাল আটা, আমার প্রোডাক্ট লাল চাল, লাল চিরা, লাল আটা। লাল আটা তো খুবই জনপ্রিয়, অনেকে স্বাস্থ্যসম্মত হওয়ার কারণে লাল আটাটা। আমার গ্রুপের অনেক ভাই বোনরা আমার কাছ থেকে লাল আটা নিচ্ছেন, লাল চাল নিচ্ছেন। আমি আমার নিজেকে এবং আমার এই জাস্ট ট্রেডার্সকে এমন জায়গায় দেখতে চাই আগামী 10 বছরের মধ্যে, যে বাংলাদেশের প্রতিটা ঘরের স্বাস্থ্যসম্মত লোক হয়তো আমাকে দেখে বলবে যে জাস্ট ট্রেডার্সের কর্ণধার জিহাদ হোসেন, যার উৎপাদিত পণ্য সবগুলোই স্বাস্থ্যসম্মত। এবং এই গ্রুপের সঙ্গে আজীবন থাকতে চাই, যেভাবে লেগে থাকতে চাই ইনশাআল্লাহ। আমাদের দিক থেকে অনেক দোয়া থাকলো আপনাদের দুইজনের জন্য। আপনাদের স্যার আরেকটা কথা বলতে চাই শেষ মুহূর্তে, প্রবাসীদের জন্য, যে আমি একজন প্রবাসী, আপনি যেভাবে বলেন যে দেশে আসার আগে একটা কিছু ব্যবসাটা তৈরি করে আসুন, আর আসার আগে একটা অ্যামাউন্ট নিয়ে আসেন যা 2-4-6 মাস চলা যায় নিজের। এই জিনিসটা আমিও করেছিলাম স্যার, কিন্তু আমার একটা ভুলের কারণে আমি আমার সংসারের আয়ের সঙ্গে ব্যয়ের দিতে পারছিলাম না প্রথম দিক থেকে। তো সেজন্য আমি প্রবাসী ভাইদেরকে বলবো যে আপনারা যেটাই করেন ভেবে করেন, প্রথমে একটা ব্যবসা দাঁড় করেন, তারপরে দেশে আসেন। ধন্যবাদ, যেটা সবসময় আমি তাদেরকে বলে থাকি।